আমি দুইটা টুইন বেবির মা হয়েছি। শীতকাল চলে এসেছে। আমার স্বামীর কাছে আমি আমার বাচ্চাদের জন্য শীতের কাপড় কেনার জন্য টাকা চেয়েছিলাম। আমার স্বামী আমাকে 200 টাকা দিল। আমি আমার বাচ্চাদের নিয়ে তার বাড়িতে শুধু পেটে ভাতে থাকি, আর কোনো দায়িত্ব সে পালন করে না। 200 টাকা নিয়ে আমি আমার বাবার বাসায় চলে আসি। বাবার বাসায় এসে আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দিই। 1000 টাকার মতো আমি আমার গয়না বিক্রি করেছিলাম। 20,000 টাকা আমি আমার বান্ধবীর কাছে জমা রাখি, আর বাকি 10,000 টাকার বাচ্চাদের জন্য কেনাকাটা করি। নিজের যা খেতে ইচ্ছা করে তাই খাই, আর বাচ্চাদের জন্য আমি ইচ্ছে মতো কেনাকাটা করি। 2 হাত ভরে কেনাকাটা করি। আর এই প্রথম আমি আমার মায়ের জন্য 2 হাত ভরে বাজার করে নিয়ে আসি। মাস আমি আমার মায়ের কাছে ছিলাম, আর এই একটা মাস না আমি অনেক স্বাধীনভাবে কাটিয়েছি। তার মধ্যে 12 দিন আমি আমার ওই কাজিনের কাছে গিয়েছি। ওর স্বামী প্রবাসে থাকে, ওর একটা মেয়ে আছে। আর ওই কাজিনের কাছে আমি আমার সুখ দুঃখের কথা সবকিছু ঢেলে দিতাম। ওকে অনেক আপন মনে করতাম আমি। 1 মাস পর আমি আমার শ্বশুর বাড়ি আবার আসি। আমার ছেলেরা অল্প অল্প হাঁটতে শিখেছে। ওরা শুধু বারবার রুম থেকে বের হয়ে যেত। ওদেরকে কেউ আদর করতো না, কেউ ধরেও দেখতো না। মাঝে মাঝে দরদ উতলায় পড়তো। আমার বাচ্চারা যদি ওইদিকে যেত, তাহলে আমার শাশুড়ি আর ননদ ঝাল মাখানো ভাতগুলো আমার বাচ্চাদেরকে খাইয়ে দিত। আমরা সাধারণত এত ছোট বাচ্চাদের কিন্তু ঝাল তরকারি দেই না। বাচ্চারা যদি কখনো খেতে চায়, তাহলে পাতিল থেকে সবজিটা উঠিয়ে একটু ধুয়ে সাদা ভাত দিয়ে মাখিয়ে নেই। শয়তানগুলা সেই ঝালালা তরকারিগুলাই আমার বাচ্চাদের মুখে তুলে দিত। আমি ওদের অনেকবার মানা করেছি, কিন্তু ওরা কখনোই আমার কথা শুনতো না। এখানে বলে রাখি, আমার হাজবেন্ড আমাকে রেখে আমার বাচ্চাদের রেখে দ্বিতীয় বিয়ে করেছিল। সেই বউয়েরও বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ডেলিভারির সময় হয়ে যায়। সে একটা কন্যা সন্তানের জন্ম দেয়, আর সে সময় আমার ছোট ছেলেটার প্রচুর ঠান্ডা লাগে আর নিউমোনিয়া হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছিল না। ঠিক সেই সময়ে আমি আবার আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার কাজিন আমার বাচ্চাকে একটা মেডিকেলে ভর্তি করিয়ে দেয়। আমার হাজবেন্ডকেও জানানো হয়েছিল, কিন্তু সে একটিবারের জন্য দেখতে আসেনি, কারণ দ্বিতীয় বউয়ে যে বাচ্চাটা হয়েছে সে নাকি অসুস্থ। হার্টে নাকি কি একটা সমস্যা আছে। বাচ্চাটা আইসিইউতে 4 দিনের মতো ছিল। 4 দিন পর আমার বাচ্চাটা মারা যায়। আমার গহনা বিক্রি করার টাকা থেকে আমি প্রতিদিন 4,000 করে টাকা আইসিইউর বিল দিয়েছি। সে কাজিনটা হসপিটালের সমস্ত বিল সে সময় পরিশোধ করেছিল। আমার ছেলে মারা যাওয়ার পর আমার হাজবেন্ডকে আবার জানানো হয়েছিল। কথাটা শোনার পরও আমার ছেলেটাকে দেখতে আসেনি, বরং সে বলে ছেলেকে নিয়ে তাদের বাড়িতে চলে যেতে। সেখানে যাওয়ার পর নাকি সে দাফন কাফনের ব্যবস্থা করবে। আর সেখানে যাই। আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছিল, একমাত্র যার সন্তান হারিয়েছে মাটাই বলতে পারবে। আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। বাচ্চাটা শেষ বিদায় বেলায় আমি বুকের ভিতরে জড়িয়ে ধরে শুধু বলেছিলাম, বাবা তোর মা ছাড়া তোর এই দুনিয়াতে আর কেউ নেই। তোর জন্মের সময় ওরা ছিল না, চলে যাওয়ার সময়ও ওরা পাশে নেই। তোর মাকে তুই পারলে ক্ষমা করে দিস। তোর মা তোকে দেখে রাখতে পারেনি, ভালো রাখতে পারেনি। আল্লাহর কাছে ভালো থাকিস বাবা। আমার ছেলেকে আমি আমার বাবার বাড়িতেই দাফন করি। দাফন করার সময়ও ওদের বাড়ি থেকে কেউ আসেনি। আমি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আর আমি ও বাড়িতে ফেরত যাইনি। 3 মাস পর আমি আমার স্বামীর বাড়িতে গিয়েছিলাম, কারণ আমার স্বামী যে দ্বিতীয় বউ ছিল, তার যে মেয়েটা হয়েছিল সেটা নাকি মারা গেছে। ওটা দেখার জন্যই আমি ও বাড়িতে গিয়েছিলাম। না, ওদের কান্না দেখে আমার খুব আনন্দ লেগেছিল, খুব শান্তি পেয়েছিলাম। আমি আমার আরেক ছেলেকে নিয়ে রুমে বসে খাবার খাচ্ছিলাম। বাড়িতে যাওয়াটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আমার কোলে থেকে আমার সন্তানকে নিয়ে গিয়ে সে তার দ্বিতীয় বউর কোলে দিয়ে বলে, এটা আজ থেকে তোমার সন্তান। তখন আমি কাঠার যে দাঁটা আছে সেটা নিয়ে ওদেরকে বলি, এটা আমার সন্তান, এটা অন্য কারো সন্তান না। আর আমার সন্তানকে ধরলে তোদের সবাইকে শেষ করে দিব। ওদের কোলে থেকে আমার সন্তানটাকে নিয়ে আমি ওদেরকে বলি, তোদের মতো অমানুষের সাথে আর থাকা যায় না, আমি আর থাকবো না। সেদিনই ওই বাড়ি থেকে বের হয়ে আসি। বের হয়ে আমি আবার সেই কাজিনের বাড়িতে যাই। ওর কাজিনের বাসা থেকে আমি আবার মায়ের কাছে চলে আসি। মা যেন কেমন করতো, আমি কান্না করতাম আর মাকে বলতাম, আপনি যদি আমার সাথে এমন করেন আমি কোথায় যাব? এত বড় দুনিয়ায় আপনি ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা না। তারপরও মা আমার সাথে খারাপ ব্যবহার করতো, বলতো এত মানুষ মরে দুনিয়াতে, তুই মরিস না কেন? 7 ভাগে ধরে খেলেও তো তোরে শেষ করা যাবে না। মায়ের এই অত্যাচার সহ্য করতে না পেরে আমি আবার স্বামীর কাছে ফেরত যাই। স্বামীর বাড়ি যাওয়ার পরে বুঝলাম স্বামী আগে থেকে একটু পরিবর্তন হয়েছে। আমার ছেলেকে কোলে নেয় এখন, আদর করে। ছেলেটাকে চিপস টিপস এটা সেটা কিনে দিত, আমাকে টুকটাক হাত খরচ দিত। তারপরে একদিন আমার ছেলেটাকে পোলিও টিকা খাওয়ানোর জন্য হসপিটালে নিয়ে যাই। আমি একাই গিয়েছিলাম, আমার সাথে কেউ যায়নি। মেডিকেলে যাওয়ার কিছুক্ষণ পর আমার মনে হচ্ছিল আমার একটু ওয়াশরুমে যাওয়া দরকার। আমি আশেপাশে তাকিয়ে দেখছিলাম, সেরকম ভাবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর একটা মহিলাকে দেখতে পাই। তাকে বললাম, আপনি কে, এখানে কি করেন? সে আমাকে বলে, আমি এই মেডিকেলেরই আয়া।
তখন আমি তাকে বলি, খালা আমার খুব জোরে বাথরুম ধরেছে, আমি একটু বাথরুমে যাব, আপনি কি আমার ছেলেটাকে একটু ধরবেন? বাথরুম থেকে বের হয়ে আমি সেই খালাটার কাছ থেকে আমার ছেলেটাকে কোলে নিই। টুকটাক দুইজনের মধ্যে কথা হয়, আমি তাকে ধন্যবাদ জানাই, তারপর বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে আমি আমার ছেলেটাকে নিয়ে ঘুমাই। দুপুরের পর আমার স্বামী আসে আমার রুমে, আমাকে বলে একটু ওইদিকে যাও, আমি আমার ছেলের সাথে ঘুমাবো। তখন আমি উঠে চলে যেতে নেই, তখন আমার স্বামী আমাকে বলে, উঠে চলে যাচ্ছ কেন? আমার না তার সাথে শোয়ার আর ইচ্ছা নেই একই বিছানায়। কাজের বাহানা দিয়ে বাইরে চলে যাই, তাকে বলি আমার একটু কাজ আছে, আপনি ঘুমান। সে আমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জানায়। এতদিন পরে তার মনে হয়েছে আমি তার বউ। আমি কাজের বাহানা করে এটা ওটা বাহানা করে ঘর থেকে বের হয়ে চলে যাই, এর জন্য খাবার রান্না করি। তারপরেও সময় কাটতেছিল না, তারপর আমি ছাদে চলে যাই, একা একে হাঁটাহাঁটি করতে থাকি। আমি ছাদ থেকে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাচ্ছে। তখন আমার ছোট ছেলেটার জন্য অনেক কষ্ট লাগে, কান্না আসছিল, আর মনে মনে বলতেছিলাম, হারামজাদা, সেই তো ভালো হলি, সময় থাকতে আর ভালো হলি কই, আল্লাহ তোর বিচার করবে। তারপর আমার স্বামীর দ্বিতীয় বউ রুমের ভিতরে ঢোকে, ঘুম থেকে ডেকে তুলে রুম থেকে বের হয়ে যেতে বলে। তখন আমার স্বামী বলে, রুম থেকে বের হতে ইচ্ছে করছে। ঘুম থেকে ডেকে ওঠানোতে আমার স্বামী তার দ্বিতীয় বউর উপর রাগারাগি শুরু করে দেয়। এক পর্যায়ে ওদের মধ্যে তুমুল ঝগড়া বেঁচে যায়। ওদের চিল্লাচিল্লিতে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেয়। একটা সময় পর আমার স্বামী তার দ্বিতীয় বউকে মারতে শুরু করে। ওদের চিল্লাচিল্লিতে আশেপাশের সব মানুষ আমার রুমের ভিতরে চলে আসে। তখন আমি বলছিলাম, আমার ছেলে ভয় পাচ্ছে, চিল্লাচিল্লিতে যা করার বাইরে গিয়ে করেন। কিছুদিন পর আমার ছেলের ডায়রিয়া দেখা দেয়। আমি আবার হসপিটালে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিএনজি আসে। সিএনজিতে দেখি ওই আগের সে খালাটা, হসপিটালে যে ওই যে দেখা হয়েছিল। আমাকে দেখে খালা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার ছেলের, আবার হসপিটালে যাবে নাকি? আমিও সিএনজিতে উঠে পড়ি। তারপর উনি কিছুক্ষণ আমার ছেলেকে কোলে নিয়ে আদর করতে থাকে। তারপর উনি বলেন ওনার ক্ষুধা লাগছে, ব্যাগ থেকে একটা সিঙ্গারা বের করে খেতে শুরু করে দেয়। আমাকে জিজ্ঞেস করে খাবো কিনা। যেহেতু এর আগে ওনার সাথে আমার টুকটাক কথা হয়েছে, পরিচিত ছিল, খুব ভালো একটা সম্পর্ক ছিল, আমিও বলি আচ্ছা ঠিক আছে দেন, খাবো। সিঙ্গারাটা খাওয়ার পর আমার আর কোনো কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরেছিল তখন আমি দেখি একটা গাছের নিচে বসে আছি। কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে আমার জ্ঞান ফিরানোর পর আশেপাশে মানুষজন আমাকে জিজ্ঞেস করতেছিল, তুমি কে, কোথা থেকে এসেছো, এখানে এইভাবে পড়ে আছো? আমি দেখতেছিলাম আশেপাশে শুধু গাছ আর গাছ, আর একটা গ্রামের ভিতর একটা গাছের নিচে আমি পড়ে আছি। আমার সন্তানকে কোথাও দেখতে পারতেছিলাম না। আমি আমার সন্তানকে খুঁজতেছিলাম আর হাউমাউ করে কান্নাকাটি করতেছিলাম। আমি আবার হাজবেন্ডের বাড়িতে ফেরত যাই, গিয়ে হাজবেন্ডকে সবকিছু খুলে বলি। আমার হাজবেন্ডকে সাথে করে নিয়ে আমি সেই হসপিটালে যাই। হসপিটালে গিয়ে সবকিছু বলার পর তারা তাদের হসপিটালের সমস্ত আয়াকে সামনে আনে, কিন্তু সেই মহিলাটাকে আমি আর দেখতে পাই না। তারা বলে এই নামের বা ওই টাইপের কোনো মহিলা তাদের এখানে নাকি চাকরি করে না। আপনারা কোন প্রতারকের পাল্লায় পড়েছেন দেখেন গিয়ে। আমরা তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যাই, সেখানে গিয়ে সবকিছু খুলে বলি, পোস্টার ছাপাই, কত কিছু করি। আমার সন্তানকে আমি আর ফেরত পাই না। মাসের উপরে হয়ে গেছে, আমার সন্তানকে আমি এখনো খুঁজে পাই। আমার শ্বশুরবাড়ির লোকজন, স্বামী সহ সবাই এখন আবার আমার সাথে খারাপ ব্যবহার করে। তাদের একটাই কথা, আমি কেন আমার সন্তানকে দেখে রাখতে পারি নাই, হ্যান ত্যান। অথচ আমার সন্তানকে হারিয়ে যে আমি পুরো পাগল হয়ে গেছি সেটা তাদের চোখে পড়ে না। আমার না এখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া।